জনপ্রশাসন সংস্কার কমিশনের পদত্যাগ দাবি করেছেন সাবেক ও বর্তমান আমলারা। সংস্কারের বদলে প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব লাগানো হচ্ছে বলে অভিযোগ তাদের। সকালে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় এই অভিযোগ করা হয়। রিপোর্ট প্রকাশের আগেই নানা মন্তব্য করে আন্তঃক্যাডার দ্বন্দ্ব সৃষ্টিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন প্রশাসনের কর্মকর্তারা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বুধবার সকালে বিএম অডিটোরিয়ামে এ প্রতিবাদ সভার আয়োজন করে। প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা প্রবর্তন, কোটা কমিয়ে 50 ভাগ করতে কমিশনের উদ্যোগ নিয়ে আলোচনা করেন তারা। এ নিয়ে ক্ষোভ জানান বক্তারা। তাদের দাবি, গত 3 নির্বাচনের জন্য একতরফা প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করার সুযোগ নেই। যেহেতু আপনি এই কাজ করেছেন, এইখানে থাকার কোনো অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আশা করি অবিলম্বে আপনি পদত্যাগ করবেন এই সংস্কার কমিটি থেকে। রেলেভেন্ট পিপল, রেলেভেন্ট এক্সপেরিয়েন্স নিয়ে তারা উপসচিব হবে না, মেধার ভিত্তিতে এগিয়ে থেকে তারা উপসচিব হবে না। যারা এটার সাথে রেলেভেন্স কম তাদেরকে আমাদের উপসচিব বানাইতে হবে। এটাই কি রাষ্ট্র কল্যাণ? কর্মকর্তারা বলছেন, পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনের কোটা কমানো চলবে না, বরং শতভাগ প্রশাসন থেকে পদোন্নতির দাবি তাদের। যে 25% যে কোটা, এটা অ্যাবসলিউটলি একটা অযৌক্তিক। আজকে সেই পূর্ব থেকে চাপিয়ে দেওয়া বৈষম্যটাকে আরো বহুলাংশে বর্ধিত করার জন্য একটা চক্রান্ত চলছে। সংস্কার কমিশনের পুরো রিপোর্ট প্রকাশের আগেই নানা সিদ্ধান্ত সামনে আনাকে ষড়যন্ত্র বলছেন কর্মকর্তারা। করতে যাবেন না যেটা আমাদের সমাজে আরো দ্বন্দ্ব তৈরি করবে, যেটা আমার রিসোর্স নষ্ট হবে। একদম সিস্টেম করতে গেলে সব ক্ষেত্রে করতে হবে। তাহলে বলে দেন যে ঠিক আছে, নবম গ্রেড থেকে শুরু করে প্রতি ডিপার্টমেন্টে যেখানে যেখানে প্রমোশন হবে সবারই পরীক্ষা হবে। প্রশাসন ক্যাডারে কনিষ্ঠ ব্যাচের কর্মকর্তাদের নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের পুনর্গঠনের দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। মতামতগুলো কিভাবে নেবেন, কাদের কাছ থেকে নেবেন? খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের নামে কালক্ষেপণ নয়, 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন চাই বিএনপি। তবে সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামায়াত। আর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, শুধু একটি নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার। বিভক্ত করা যাবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাস দুয়েক পর থেকেই নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে বক্তব্য আসছে বিভিন্ন রাজনৈতিক দলের। তারা লাভবান হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতারা দাবি করেন, সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না। গণতন্ত্র ও ভোটাধিকার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দৃশ্যমানভাবে সরকারের তরফ থেকে আমরা সংস্কারের সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি, বরং আমরা দেখতে পেয়েছি সংস্কারের কথা বলে সংস্কারের প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন, তারা নির্বাচন কমিশনে নিয়োগ করেছেন। ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। তাহলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় জামাতের আমির বলেন, সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামাত। যৌক্তিক সময় 5 বছর নয়, আবার 3 মাসও নয়। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। তারা অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছেন। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। এদিকে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, শুধু একটি নির্বাচনের জন্য প্রাণ দেয়নি ছাত্র জনতা। আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া সব প্রতিষ্ঠানের সংস্কার শেষে নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার। প্রায় 2 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন। ওই দিন রাত 11টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তাঁর। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, নার্স ও সহকারী সহ 15 জন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসাবে থাকছেন। বিএনপির দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার ব্যাপারে দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে সফরের এই তারিখ ঠিক করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।
বিগত সরকারের আমলে বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হলেও নানা অজুহাতে সেই আবেদন নাকচ করা হয়। বেতন ভাতা, ছুটি সহ নানা বিষয়ে ক্ষোভ থেকে চাঁদপুরে জাহাজে 7 জনকে হত্যা করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান ঘুমের ওষুধ খাইয়ে তাদের কুপিয়ে হত্যা করেন বলে দুপুরে সংবাদ সম্মেলনে জানায় র্যাব। এদিকে ইরফানকে আদালতে তোলার পর 7 দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে। র্যাব জানায় খাবারের সাথে চেতনানাশক ওষুধ মেশানোর পর তাদের কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর জাহাজে 7 জনের মরদেহ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আহতর দেয়া তথ্য মতে জাহাজের নবম ব্যক্তি হিসেবে ছিলেন লস্কর ইরফান, কিন্তু ঘটনার পর থেকে তিনি ছিলেন উধাও। অবশেষে তাকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায় দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া, ছুটি নিয়ে অসন্তোষ এবং জাহাজ মাস্টারের দুর্ব্যবহারের কারণে ক্ষুব্ধ ছিলেন ইরফান। সেই ক্ষোভ থেকে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। জাহাজের মাস্টার সকল সময়ে তাদের ছুটি ছাটা, বেতন, বোনাস এই সমস্ত বিষয় নিয়ে কার্পণ্য করত এবং তাদের যে সুবিধাগুলো পাওয়ার কথা সেই সুবিধাগুলো না দিয়ে সে নিজেই ভোগ করত। এবং এই বিষয়ে যদি কেউ উচ্চবাক্য প্রকাশ করত তাহলে তাকে চাকরি থেকে বিতাড়িত করে দিত, এমনকি তার বেতনও দিত না। এই বিষয়টি গ্রেফতারকৃত আসামির মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি করে। জাহাজের বাজার কেনার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে কিনেন ঘুমের ওষুধও, আর চাইনিজ কুড়ালটিও আগে থেকে জাহাজে রেখেছিলেন তিনি। রাতে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে হত্যার পরিকল্পনা করেন। প্রথমে মাস্টারকে হত্যা করে, পরবর্তীতে সে যখন বুঝতে পারে এই জাহাজের অন্যান্য সদস্য যারা আছে তারা তার ব্যাপারে তথ্য দিলে সে পালিয়ে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে পারবে, এই আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে সে ক্রমান্বয়ে বাকি সদস্যদের হত্যা চেষ্টা করে। শুধু ইরফানের দেয়া তথ্যই নয়, এর পেছনে আর কোনো ঘটনা রয়েছে কিনা তাও বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। এদিকে এমভি আল বাখেরায় 7 হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে হাইমচর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরে জাহাজের 7 খুনের মামলায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফানকে দেয়া জবানবন্দির সঙ্গে দ্বিমত করছেন জাহাজ মালিক ও মামলার বাদী মাহবুব মোর্শেদ। ফোনে তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান, প্রতিটি জাহাজে 2 থেকে 3 মাসের বেতন বকেয়া থাকে। 7 মাসের বেতন বকেয়া থাকার বিষয়টি সঠিক নয় বলে দাবি তার। জাহাজ শ্রমিকদের অক্টোবর ও নভেম্বরের বেতন বকেয়া রয়েছে বলে জানান মাহবুব মোর্শেদ। এর আগে গ্রেপ্তার ইরফান বেতন ভাতার দ্বন্দ্বের জেরে 7 জনকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। ত্যাগের মহিমা ও বিশ্বশান্তির বার্তায় উদযাপন হচ্ছে বড়দিন। সকালে এই প্রত্যয়েই গির্জায় গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা। পরে পরমত সহিষ্ণু সমাজ গড়ার প্রত্যাশা জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এপিটাফে দাঁড়িয়ে স্বজনদেরও স্মরণ করেন অনেকে। আজকের দিনে বেথেলহেমে জন্ম নিয়েছিলেন মহান যিশু। খ্রিস্টানদের বিশ্বাস, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথ দেখাতেই পৃথিবীতে তাঁর আবির্ভাব। সে কারণেই দিনটি তাদের কাছে পবিত্র ও বড় দিন হিসেবে এর উদযাপন। সারা বিশ্বের মতোই তাই গির্জায় গির্জায় প্রার্থনা, আর তাতে ছিল ত্যাগের মহিমা ও বিশ্বশান্তির আবাহন। তেজগাঁও ধর্মপল্লীতে বুধবার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত চলে এই প্রার্থনা ও আরাধনা সঙ্গীত। এই পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে যেন আমরা আগামীতে একটা ভালো কিছু পেতে পারি, একটা স্থিতিশীল, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত সমাজ আমরা পেতে পারি, যার মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশের যে উত্তরণ, এগিয়ে যাওয়ার যে পদক্ষেপ, সেগুলো যেন আমরা লাভ করতে পারি। প্রার্থনা শেষে বড়দিন উদযাপনে মাতে আগতরা। এ সময় জানান পরমত সহিষ্ণুতার ভিত্তিতে সমাজ গড়ার প্রত্যাশা। সবকিছু যেন স্বাভাবিক হয়,
সবাই যেন শান্তিপূর্ণভাবে এই দেশে বাস করতে পারি এবং পুরো পৃথিবীতেই সবাই যেন শান্তিপূর্ণভাবে বাস করতে পারি। এই প্রার্থনা করছি যেন সবাই আমরা মিলেমিশে থাকতে পারি। আমাদের এখানে পুলিশ বাহিনী আছে, র্যাব আছে এবং আমরা সবাই খুব সেফ ফিল করছি। কোনো ধরনের ভয়ভীতি কাজ করছে না। শত নির্যাতনেও মহান যীশুখ্রিস্ট ক্ষমা ও মমতার শিক্ষা দিয়ে গেছেন জানিয়ে সে বার্তা নিয়ে দিনটি পালনের কথা জানান গির্জায় আগতরা। প্রথমে তো আসলাম গির্জায়, এটার পর হচ্ছে বোন বান্ধবীরা মিলে আমরা দেখি একটু ঘুরবো বাইরে, তারপর হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। বাড়িতে তো যাওয়া হচ্ছে না, মন তো খারাপ লাগছে একটু, কিন্তু এখানে এতজন মানুষ দেখে ভালো লাগছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাসায় হচ্ছে ভিজিট করি এবং এই দিনটা আসলে আত্মীয় স্বজনদের সাথেই বেশি আমরা কাটাই। বড়দিনে স্বজনদের স্মরণে সমাধিস্থলে আসেন পরিবারের সদস্যরা, কিছু সময় সেখানে কাটান নীরবে দাঁড়িয়ে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড়দিন উদযাপনের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেল থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মিতু, এর আগেও আপনি আরো একটি 5 তারকা হোটেলে গিয়েছিলেন, সেখানেও বড়দিন উদযাপনের নানা আয়োজন চলছে। এই মুহূর্তে আপনি ওয়েস্টিনে আছেন, সেখানে কি বিশেষ আয়োজন রাখা হয়েছে বড়দিন উপলক্ষে? এখানে বড়দিন উপলক্ষে নানা ধরনের বিশেষ আয়োজন রাখা হয়েছে। কনসার্ট থেকে শুরু করে গানের আয়োজন, সঙ্গীত আয়োজন এখানে রয়েছে। এখানে যারা দর্শনার্থী আসবেন, আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন সান্তা ক্লজকে, বড়দিনে শিশুদের মূল আকর্ষণে যিনি থাকেন সেই চরিত্রে এখানে একজন আছেন। তো এই সান্তা ক্লজকে ঘিরে দর্শনার্থী সহ শিশুদের বেশ ভিড় দেখা যাচ্ছে এবং সান্তা ক্লজও তার ঝুড়ি থেকে শিশুদের চকলেট দিচ্ছেন না, তিনিও আসলে নিরাশ করছেন না। আর এই ওয়েস্টিন হোটেলে আমরা বেশ উপচে পড়া ভিড় দেখেছি সন্ধ্যার পর থেকেই। প্রতিটি ফ্লোরে আমরা ভিড় দেখেছি। এখানে বড়দিনের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেগুলোতে বিভিন্ন অফার থাকছে, সেখানে যেমন ভিড় দেখেছি, এছাড়া বিভিন্ন সাজসজ্জা দেখতেও মানুষের ভিড় দেখেছি। একটি বিষয় উল্লেখযোগ্য যে এই আয়োজনগুলোতে কিন্তু শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বী নয়, এখানে সকল ধর্মের মানুষকেই দেখেছি। বিশেষ করে বড়রা প্রাধান্য দিয়ে থাকেন এই বড়দিনের সময় বাচ্চাদেরকে নিয়ে বের হওয়ার। বিশেষ করে সন্ধ্যার পরে এই 5 তারকা হোটেলগুলোতে যে আয়োজন থাকে, বড়দিনের জমকালো যে আয়োজন, বাহারি বর্ণিল আয়োজন, সেগুলো দেখাতেই মূলত বড়রা শিশুদেরকে নিয়ে এখানে আসেন এবং শিশুরাও আসলে বেশ মজা পেয়ে থাকেন। আমি এমন অনেকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে তারা ঠিক প্রতি বছরই আসেন, তবে এবার তাদের কাছে মনে হয়েছে যে আয়োজনটা একটু বেশি জমকালো মনে হয়েছে তাদের কাছে। সবকিছু মিলে আমরা যেটি দেখছি যে বড়দিনের আয়োজন সন্ধ্যার পরে মূলত রেস্টুরেন্ট, হোটেল বা বিনোদন কেন্দ্রিক হয়ে থাকে এবং সবাই আসলে সেখানে ভিড় করে। সকালের ভাগে সবাই আসলে বিভিন্ন গির্জায় প্রার্থনা নিয়ে ব্যস্ত থাকে। তো আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে জমে উঠেছে বড়দিনের আয়োজন, উৎসব আয়োজন এবং সকলেই বেশ উপভোগ করছেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু। বড়দিনের ছুটি কাটাতে পর্যটককে মুখরিত খাগড়াছড়ি, রাঙামাটি ও কুয়াকাটা। পার্বত্য জেলার আলুটিলা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক ও কুয়াকাটা সমুদ্র সৈকত সহ বিভিন্ন স্পটে ভিড় করেছেন পর্যটকরা। পর্যটক বাড়াই অতীতের ক্ষতি কাটিয়ে ওঠার আশা পর্যটন সংশ্লিষ্টদের। সরকারি ছুটির দিনে পর্যটন স্পটগুলোতে ভিড় থাকে কয়েক গুণ। আর এবার বড়দিনের বন্ধের সাথে বৃহস্পতিবার ছুটি নিলে মিলছে টানা 4 দিনের ছুটি। এতে ভিড় বেড়েছে সাজেক ভ্যালি সহ বিভিন্ন দর্শনীয় স্থানে। সকাল থেকে পর্যটকে মুখরিত পর্যটন কেন্দ্রগুলো। সাগর ও পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। আজকে হচ্ছে বড়দিনের ছুটি আর সরকারি ছুটি, আগামীকালকে হচ্ছে আমরা ছুটি নিয়ে নেক্সট শুক্র শনি শুধু অ্যাড করে 4 দিনের একটা ট্যুর করলাম। ভালো লেগেছে, এটা একটি ঐতিহ্যবাহী গুহা আর এখানে সবাই আসতে পারে না। কুয়াকাটার ঢেউ, এই পানি, তারপর ঝিনুক, সব কিছু ভালো লাগে। বড়দিন উপলক্ষে আজকে আসছে অনেক পর্যটক আসছে, ভালোই লাগছে। কেন্দ্রগুলোতে নানা বয়সীদের ভিড় বাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। সমাগম বাড়লে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি অতীতের ক্ষতি পুষিয়ে উঠবে বলে মনে করেন তারা। বন্ধ থাকার কারণে আমার এখানে আলুতিলা পর্যটনে আজকে প্রায় 2000-এর মতো পর্যটক হবে বলে আশা রাখি। বড়দিন উপলক্ষে পর্যাপ্ত পরিমাণ আসছে, আমাদের বেচা কিনাও ভালো হচ্ছে। আমাদের যে পিছনে গ্যাপ আছে, এরকম যদি লোকজন আসে বেচা বিক্রি হয় তাহলে আমরা আবার আশাবাদী। পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি ছিল আগে থেকেই,
তাই তো অতিথি বাড়ায় খুশি হোটেল মোটেল ব্যবসায়ীরা। পর্যটকের সমাগম বৃদ্ধি পেয়েছে খাগড়াছড়িতে, এতে পর্যটন মডেল খাগড়াছড়ি প্রায় বুকিং পড়ে গেছে এবং আমরা সেভাবে পর্যটন মডেলকে সুন্দরভাবে গুছিয়ে তৈরি করে রেখেছি। আশা করি পর্যটকরা আসলে স্বাচ্ছন্দ্যে ওনারা থাকতে পারবেন। টানা ৪ দিনের এই ছুটিতে কুয়াকাটা, খাগড়াছড়ি ও সাজেকে অন্তত লক্ষাধিক পর্যটক ভ্রমণ করবে বলে আশা ব্যবসায়ীদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিত্যপণ্যের বাজারে মিলছে না স্বস্তি। রাজধানীর বাজারে বেড়েছে চাল ও মুরগির দাম। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 7 থেকে 8 টাকা। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে শীতকালীন সবজিতে। সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। নতুন ধান উঠলেও বাজারে কমেনি চালের দাম। রাজধানী খুচরা বাজারে চালের দাম কেজিতে বেড়েছে 7 থেকে 8 টাকা। মোটা চাল কেজিতে কিনতে গুনতে হচ্ছে 52 টাকা। মিনিকেট প্রকারভেদে বিক্রি হচ্ছে 74 থেকে 78 টাকা কেজি। আর নাজিরশাইল মিলছে 80 থেকে 92 টাকায়। 1800 সামথিং টাকা বা 1900-র মধ্যে আমরা 25 কেজি যে বস্তাগুলো এগুলো আমরা নিয়েছিলাম। তো আজকের বাজারে তুলনামূলক ওরা বলতেছে দাম বেড়ে গেছে। এখন কেন ধানের দাম বাড়তিটা ওনারা বলতে পারে ভালো, আমরা তো আর ওনাদের ছাড়া অন্য বিকল্প কোনো রাস্তা নেই মাল আনার। যে চাউল কিন্তু আমরা 60 টাকা, সেই চাউল 75 টাকা কেজি। বিভিন্ন কর্পোরেট যে কোম্পানিগুলো আছে আর যে মেলার আছে তারা সিন্ডিকেট করে কিন্তু কি দামটা বাড়াইছে। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে আর সোনালী মুরগি 340 টাকায়। যে হিসাবে আমাদের চাহিদা ওই হিসাবে কিন্তু উৎপাদন অনেক কম, এই জন্য মুরগির দামটা একটু বেশি। তারপরে পিকনিক, বিয়ে শাদীর চাপ একটু বেশি। মুরগির বাজার অস্থির, শীতের দিনে চাহিদাও বাড়ছে, সিন্ডিকেটের কারণেও বাড়ছে। তবে স্বস্তি ফিরছে শীতকালীন সবজির দামে। গত সপ্তাহের তুলনায় কমেছে শিম, মূলা, বেগুন, টমেটো সহ বেশিরভাগ সবজির দাম। এখন সবজির দাম যথেষ্ট কমে গেছে এবং আমি 385 টাকা সবজি নিলাম, আপনার সামনেই দেখলেন প্রায় 1 ব্যাগ সবজির মতো সবজি উঠছে। বাজার নিয়ন্ত্রণে মনে হয় কন্ট্রোল নাই, কারণ গত সপ্তাহে যে দামে কিনছি তার থেকে এই সপ্তাহে অনেক বেশি। আসলেই বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আর ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা দামে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।